হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং পড়াগুলো করছো। তো আমরা নবম শ্রেণীর যে ভৌত বিজ্ঞানের বিষয়টা আমরা পড়াচ্ছিলাম, আগের ক্লাসগুলোতে আমরা পড়িয়ে নিয়েছিলাম যে পরমাণু গঠন চ্যাপ্টারটা। তো আজকে আমরা যে প্রথম সামেটিক পরীক্ষার আর একটা চ্যাপ্টার যেটা তোমাদের পড়তে হয় সেটা হচ্ছে বল ও গতি। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা একটু ডিসকাশন করব সংক্ষিপ্ত ভাবে, এবং এই চ্যাপ্টারটাতে তোমাদের কোন কোন বিষয়গুলোকে পড়তে হবে এবং কোন ক্লাসে আমরা কি পড়াবো সেটার একটা সংক্ষিপ্ত আমরা এখানটায় তুলেছি। সেই বিষয়বস্তুগুলো কি কি রয়েছে চ্যাপ্টারটাতে সেটা বলছি। তো বল গতি চ্যাপ্টারটাতে তোমরা সর্বপ্রথম জানবে গতি বিষয়ের আলোচনাটা নিয়ে আলোচনা হবে। গতি গতি বিষয়টা কি, যে গতিশীল বস্তু কি জিনিস বা স্থির বস্তু কি জিনিস। তো এই গতিশীল বস্তু কিংবা যাকে স্থিতিশীল বস্তু যাই বলি না কেন, এটা একটা যে আপেক্ষিক, এটা সম্পর্কেও আমরা জানবো। অর্থাৎ সবকিছুই যে আপেক্ষিক, সে গতিশীল বিষয়টাও আপেক্ষিক, কিংবা তাহলে এই জন্য চরম স্থির বা বস্তু বলে কেউ নেই, সেইটা আমরা জানবো। তো এখন গতিশীল বস্তুকে আমরা ব্যাখ্যা করার জন্য বা গতি, কোন বস্তু যে গতিতে রয়েছে সেটা জানার জন্য আমাদের একটা রেফারেন্স ফ্রেম বা নির্দেশ তন্ত্র দরকার পড়ে। সেই নির্দেশ তন্ত্র সম্পর্কে জানবো, সেই নির্দেশ তন্ত্র কাকে বলে বা তার গঠনগত উপাদানগুলো কি কি, যে আমরা জানবো তার একটা নির্দেশ তন্ত্রের যে সেখানে সাহায্যে, যার সাহায্যে আমরা কোনো বস্তুর অবস্থান সঙ্গে সঙ্গে সময়টাও আমরা পরিমাপ করতে পারবো। অর্থাৎ একটা কোঅর্ডিনেট সিস্টেম সেখানে থাকবে, সঙ্গে সঙ্গে একটা টাইম মাপ করার ঘড়িও কিন্তু থাকবে। তো এই নির্দেশ তন্ত্রটাকে আবার বিভিন্ন ভাবে আমরা ভাগগুলো সঠিকভাবে জেনে নেব, যে সেটা গঠনগত উপাদানগুলোর উপর ভিত্তি করে কিছু ভাগ, যেমন কি যে কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক নির্ণয় করার যে প্রসেসটার উপর ভিত্তি করে আমরা কতগুলো ভাগ পেয়ে যাব। যেমন কি কোঅর্ডিনেট সিস্টেম যদি কার্তেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হয়ে থাকে, যেখানে পরস্পর তিনটি লম্ব সরল রেখা পরস্পর ছেদ বিন্দু থেকে আমরা কোনো বিন্দুর এক্স ওয়াই জেড স্থানাঙ্ক আর সময় তো আমরা ঘড়ির সাহায্যে মাপ করব, তো সেটা হবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কিংবা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা কি জিনিস, তোমরা ধরো পৃথিবীর উপর পৃষ্ঠে ভাবো, পৃথিবী একটা গোলক, তার উপরে আমরা কোন জায়গায় কোথায় বসে আছি যদি সেটা সঠিকভাবে মাপ করতে হয়, পৃথিবীর কেন্দ্র সাপেক্ষে যেমন আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ বিষয়টা জেনেছি, এখানেও সেরকম স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটেও সেই রকম বিষয়টা অনেকটা জড়িয়ে রয়েছে। তাছাড়া যে সিলিন্ড্রিক্যাল, কোন বস্তুর গতি যদি একটা সিলিন্ডারের মধ্যে হয়ে থাকে তাকে ব্যাখ্যা করার জন্য কোন কোন যে ভ্যারিয়েবল গুলো দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো সেইটার উপর নির্দেশ তন্ত্রের এই ভাগগুলো রয়েছে। সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের উপর ভিত্তি করে যে তিনটা ভাগ, অর্থাৎ কার্তেজিয়ান নির্দেশ তন্ত্র, ধরো পোলার নির্দেশ তন্ত্র যদি একটা বৃত্তে ঘুরতে থাকছে, কিংবা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, কিংবা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এছাড়া এই যে নির্দেশ তন্ত্রটায় নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে কি হবে না, যেটা আমরা পরে জানবো। নিউটনের গতিসূত্র সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে, নিচু ক্লাস থেকে তোমরা পড়ে এসেছো। তো সেটা প্রযোজ্য হবে কিনা তার উপর ভিত্তি করে জাড়ত্বীয় নির্দেশতন্ত্র বা আর অজাড়ত্বীয় নির্দেশতন্ত্র সম্পর্কে জানবো। কোনগুলো জাড়ত্বীয় নির্দেশতন্ত্র, কোনগুলো অজাড়ত্বীয় নির্দেশতন্ত্র, যেখানে নিউটনের গতিসূত্রগুলো প্রয়োগ করা সম্ভব না সরাসরি, তো সেইগুলো সম্পর্কে আমরা জানবো। তো এটা বল গতি চ্যাপ্টারের প্রথম ক্লাস যেটা আমরা নেব, সেখানে তোমাদের এই নির্দেশতন্ত্র পর্যন্ত কিন্তু আমরা একটা ক্লাসে সেটা ডিসকাশন করব। অর্থাৎ প্রথম ক্লাসে আজকে আমরা ক্লাসটাকে 0 ক্লাস রেখেছি, তো এই প্রথম ক্লাসে এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব। দ্বিতীয় ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাসে সেখানে আমরা কি করব, কোন গতিশীল বস্তুর গতি বিভিন্ন প্রকারগুলো জানবো, কত ধরনের গতি হতে পারে। তো আমাদের এই যে জগতে যে সমস্ত গতিগুলো ঘটে থাকে, তো সেই গতিগুলোর প্রধান প্রধান যেগুলো আমরা জানলে সমস্ত ধরনের গতিকে ব্যাখ্যা করতে পারবো, সেই গতিগুলোই কিন্তু আলোচনার বিষয়বস্তু থাকবে। প্রথম যে সবচেয়ে সহজ বস্তুর গতি হতে পারে চলন বা সরল রৈখিক গতি, সোজা পথে গতিশীল কোনো বস্তু। আবার কি তাছাড়া বক্রপথে গতি, বৃত্তীয় গতি, এটা একটা প্রধান টাইপের গতি, যে বৃত্তীয় গতিটা জানলে আমরা বক্রপথে গতিটাকেও ব্যাখ্যা করতে পারবো। তাছাড়া ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরল দোলগতি, এটাও একটা সিম্পল হারমোনিক মোশন, এটাও একটা গতিশীল বস্তুর একটা গুরুত্বপূর্ণ, জগতের মধ্যে ঘটে যাওয়া সমস্ত গতিগুলোকে কিন্তু এই সরল দোলগতির কমপ্লেক্স ফর্ম আমরা বলতে পারি। তাছাড়াও রয়েছে প্রিসিশনাল মোশন,
সেই সম্পর্কে এই ক্লাসে আমরা না জানলেও এই ধরনের গতিগুলো আমরা অ্যাডভান্স ফিজিক্সে সাধারণত বিভিন্ন ক্ষেত্রে পড়ে থাকবো, তার ডিটেলস ম্যাথ গুলো আমরা উঁচু উঁচু ক্লাসে পরপর জানবো। তো আমরা এখানে গতির যে ভাগগুলো রয়েছে, যত প্রকার গতি, সেটা একটা ক্লাসে আমরা আলোচনা করব। তো পরের ক্লাসে আমরা কি আলোচনা করব, ওই গতিশীল বস্তু, যে কোনো গতিশীল বস্তুগুলোকে আমরা যদি তার ক্যারেক্টার গুলোকে জানতে চাই বা কম্পেয়ার করতে চাইবো, তো সেখানে সেই গতিশীল বস্তুর কিছু পরিমাপ করতে হবে, ভৌত রাশি থাকবে, যে এই গতিশীল বস্তুটার সঙ্গে আরেকটা গতিশীল বস্তুর কম্পেয়ারে চলে আসবো। তো সেই কিছু ভৌত রাশি, গতিশীল বস্তুর যে পরিমাপযোগ্য কিছু রাশি আমরা পরিমাপ করব বা আলোচনা করব, যেখানে তাদের সংজ্ঞা, তাদের গাণিতিক সম্পর্ক, একক, মাত্রা, এই সমস্ত জানবো। যেমন অতিক্রান্ত দূরত্ব জিনিসটা কি, সরণ জিনিসটা কি, দ্রুতি জিনিসটা কি, কিংবা দ্রুতির আরো যে ভাগ রয়েছে, সমদ্রুতি, অসমদ্রুতি কিংবা গড় দ্রুতি, এই সমস্ত বিষয়গুলো। তো বেগও সেই রকম জানবো, বেগ জিনিসটা কি। আমরা সচরাচর বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বলে থাকি না যে বস্তুটা এত বেগে যাচ্ছে, তো এই বেগ জিনিসটা বলাটা কখন বিজ্ঞানসম্মত নয় সেটা আমরা জানবো। বেগেরও সেই রকম অসমবেগ, সমবেগ, গড় বেগ, এই সমস্ত জিনিসও থাকবে। সঙ্গে সঙ্গে গতিশীল বস্তুতে আরো এক ধরনের ভৌত রাশির উদ্ভব ঘটে, যেটা কিনা ত্বরণ বলে আমরা বলে থাকি, ত্বরণ কিংবা মন্দন, এটাও জানবো। তো এই গতিশীল যে বস্তুর বিভিন্ন ভৌত রাশিগুলোকে আমরা, এটা আরো দুটো ক্লাস লাগবে, এটাকে সম্পূর্ণভাবে আলোচনা করতে গেলে দুটো ক্লাসে আমরা এগুলো আলোচনা করব। সঙ্গে সঙ্গে গতিশীল বস্তুর এই ভৌত রাশিগুলোর লেখচিত্রের যে প্রকাশটাকে, লেখচিত্র বলতে কি, যেখানটায় আমরা যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর বিভিন্ন ভাবে কিভাবে প্রকাশ করে, যেখানটা থেকে আমরা সরণ সময় লেখচিত্র বলতে পারি, বেগ সময় লেখচিত্রটা জেনে সেখান থেকে কিছু গাণিতিক প্রশ্নের আমাদের সমাধান করতে হবে। তো আমরা নিচু ক্লাসগুলোতে, অর্থাৎ আমরা ফিজিক্স যেটা বলে থাকি একটা ভার্স সাবজেক্টের, এখানে আমরা শুধু কিন্তু তার তথ্যগুলোকে সংগ্রহ করছি, তার সম্পর্কে চিন্তা ভাবনা করার এখানে আমাদের স্কোপ নেই। যেগুলো আবিষ্কৃত তথ্যগুলোকেই আমরা এখানে কিন্তু দ্রুত অ্যাবজর্ব করে জানার চেষ্টা করছি। তাহলে লেখচিত্রের যে মাধ্যমে প্রকাশ নিয়ে আমরা একদিন ডিসকাশন করব, যেখানটায় সরণ সময় লেখচিত্র কিংবা বেগ সময় লেখচিত্র থাকবে। এরপরে এই যে গতিশীল বস্তুর যে বিভিন্ন ভৌত রাশিগুলো আমরা জানলাম, তো সেই রাশিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে যে সমীকরণগুলো, এই সমীকরণগুলো সাধারণত আমরা সরল রৈখিক গতির ক্ষেত্রেই আমরা বের করব। এখানে আমরা নবম শ্রেণীতে যে সরল রৈখিক গতিতে কোনো বস্তু গতিশীল রয়েছে, তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যে কোনো গতিশীল বস্তুকে কিন্তু বিজ্ঞানে আমরা বিন্দু ধরেই আলোচনাটা করব, যাতে করে অঙ্কনের সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে, যাতে করে আর অন্য ধরনের গতিগুলো তার মধ্যে নেই সেইটা বোঝানোর জন্য। তো এখানে সেই গতির বিভিন্ন সমীকরণগুলো, যেমন এস সমান ভিটি, ভি সমান ইউ প্লাস এটি, কিংবা যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, এখানে ইউ কি, ভি কি, এই সমস্ত ডিটেলসে জেনে এই যে সমীকরণগুলোর আমরা প্রমাণ করব। কি করে এলো সমীকরণগুলোর প্রমাণ? আমরা বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণটা আমরা দুটো ক্লাস মিলে করব। তো আমাদের দুটো ক্লাস লেগে যাবে এখানটায়, 7 নম্বর ক্লাস 8 নম্বর ক্লাস লেগে যাবে বীজগাণিতিক ভাবে প্রমাণগুলো যদি আমরা আস্তে আস্তে স্টেপ বাই বুঝে বুঝে করি, এবং লেখচিত্র সাহায্যেও এই যে সমীকরণগুলো, সিমিলার সমীকরণগুলোকে আমরা লেখচিত্র থেকেও প্রমাণ করব, সেখানেও আমরা ধরতে পারি আর দুটো ক্লাস লাগবে। তো এইভাবে, কারণ কি লেখচিত্রের প্রমাণগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় আসবে, তো সেইটা ভালো করে বুঝে পড়তে হবে। তো এইভাবে ফার্স্ট যে চ্যাপ্টারের নামের প্রথম যে বিষয়টা রয়েছে বল ও গতি, চ্যাপ্টারের গতিটা আমরা এইভাবে ডিসকাশনটা করব। গতি আলোচনা হয়ে যাওয়ার পরে এই গতির কারণটা নিয়ে আমরা পরের পাঠে আলোচনা চলে আসবো, যে বল সম্পর্কে জানবো। যে কোনো গতিশীল গতির পেছনে কিন্তু দায়ী হবে বল। বল না থাকলে কোনো বস্তুর গতি হতে পারে না। তো সেই বল নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে 11 নম্বর ক্লাস, যেটা আমরা করব যে বল জিনিসটা কি। বলকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতেও পারি, মৌলিকত্বের বিচারে ভাগ করতে পারি। মৌলিক যেটা জানবো, মৌলিকত্বের বিচারে ভাগটা আমরা, যেটা গ্রাভিটেশনাল ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, উইক ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই যে 4টা ভাগে ভাগ করতে পারি। তাছাড়া আরো যদি আমরা ধরি যে সংরক্ষণ সূত্র যে প্রযোজ্য হয় কিনা, যেমন কি সংরক্ষী বল আর অসংরক্ষী বল, অর্থাৎ কিছু কিছু আমাদের যে বিজ্ঞানের ক্ষেত্রে
যে সংরক্ষণ সূত্র প্রযোজ্য হচ্ছে কিনা তার উপর ভিত্তি করেও কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স এইভাবেও ভাগ করতে পারি। আবার বলটা কোথায় প্রযোজ্য হচ্ছে, কোনখানে প্রযোজ্য হচ্ছে, বস্তুর অভ্যন্তরে না বাহ্যিক বল, সেইভাবেও আমরা ভাগ করতে পারি আভ্যন্তরীণ বল, বাহ্যিক বল। আবার কি হচ্ছে কি বলটার ক্রিয়াশীলতার উপর ভিত্তি করে কিভাবে ক্রিয়া করছে বলটা, তো সেই যে স্পর্শ ভাবে থেকে কাজ করছে না দূরে ক্ষেত্র বল যাকে বলি দূর থেকে, যেমন একটা ম্যাগনেটিক ফোর্স কিংবা গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল, চুম্বকীয় বল যেগুলো দূর থেকে ক্রিয়াশীল হয়, তো সেখানে একটা ফিল্ডের ধারণা অর্থাৎ ক্ষেত্রের ধারণা দিয়ে যেগুলোকে ব্যাখ্যা করা যায় সেই বলগুলো হচ্ছে এই বলের ভাগের মধ্যে থাকবে। তো এটা একটা ক্লাসে আমরা এই ভাগগুলো জানবো। সঙ্গে সঙ্গে বলের সংযোগ সূত্র, তো এটাকে আমরা যদি এই ক্লাসের মধ্যে আলোচনা করার স্কোপ হয়ে থাকে তো সংযোগ সূত্রটাকেও আলোচনা করতে পারি। আর উপাংশ বিভাজন এটাকে একটা আলাদা ক্লাস যদি লাগে তো সেখানে আমরা এই আলোচনাটা সংযোগ সূত্র, বিভিন্ন বল একটা যেহেতু আমরা জানি এটা একটা ভেক্টর রাশি, তো ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টর রাশির যোগ বিয়োগ কিন্তু স্কেলার যেমন বীজগাণিতিক পদ্ধতিতে যোগ করা যায়, এখানে কিন্তু সেই পদ্ধতিতে যোগ হবে না। তো তার জন্য আমাদের বিভিন্ন সূত্র রয়েছে, ত্রিভুজ সূত্র কি জিনিস, সামান্তরিক সূত্র, যদিও দুটো সূত্র একই প্রায়, আর বহুভুজ সূত্র, এইরকম বিভিন্ন সূত্র আমরা সাহায্যে যোগ করতে পারি বিভিন্ন ভেক্টর। বল যেহেতু একটা ভেক্টর রাশি, ওই অর্থাৎ যোগের সূত্র, কিংবা উপাংশ বিভাজন দ্বারা আমরা লম্ব উপাংশ বিভাজন করেও তাদের যে সূত্র, যে কর্ণ নির্ণয় করে, উপাংশগুলোর কর্ণ নির্ণয় করেও সেখান থেকে আমরা সংযোগ সূত্র বের করতে পারি। আবার কি কোন একটা ভেক্টরের বিভাজন কিংবা উপাংশে ভাগ করাটাও আমরা যে কোনো একটা ভাগটাও শিখবো। তো এই ক্লাসে আমরা সংযোগ, বলটাকে সংযোগ এবং উপাংশে বিভাজন, সঙ্গে সঙ্গে এদের যে বিভিন্ন প্রয়োগ থাকছে, এই যে সংযোগ সূত্র কিংবা এই সূত্রের যে প্রয়োগগুলো আমরা এই ক্লাসে আলোচনাটা করব। যেমন কি পাখি কিভাবে আকাশে উঠতে পারে, কিংবা কোন বস্তুর উপর বল দুটো প্রয়োগ করলে কোন দিকে তার গতি হতে পারে, সেইগুলো আমরা জ্যামিতিক ভাবেও আমরা বোঝার চেষ্টা করব যে কোন দিকে বস্তুটার গতি হতে পারে। তো এর পরের ক্লাসগুলোতে আমরা নিউটনের যে সূত্রগুলো, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, সর্বপ্রথম তিনি এই যে গতির যে কারণগুলো কিংবা গতির সৃষ্টি হওয়া গুলোকে বিভিন্ন সমীকরণের আকারে তিনি প্রকাশ করেছিলেন তার প্রিন্সিপিয়া যে গ্রন্থতে। সেখানে তিনটা সূত্রর আকারে তিনি দিয়েছিলেন, যে প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র আর তৃতীয় গতিসূত্র। তো এই গতিসূত্রগুলো কিন্তু আরো ডিটেলসে আমরা এক একটা ক্লাসের মধ্যে পড়বো। এটা 13, 14 তিনটা আলাদা ক্লাস আমরা লাগবে। তিনটা ক্লাসে কিন্তু আমরা প্রত্যেকটা গতিসূত্র সম্পর্কে ডিটেলসে জানবো এবং তার কি কি সেই সূত্র থেকে আরো কি কি জিনিস জানতে পাচ্ছি সবগুলো যে উদাহরণ সহযোগে আমরা সেই সূত্রগুলোকে আমরা জানবো। সর্বশেষে আমরা এই যে নিউটনের গতিসূত্রকেও কোন কোন ক্ষেত্রে সরাসরি আমরা প্রয়োগ করতে বা যে অসমর্থ হই, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই সূত্রগুলো থেকে একটা অনুসিদ্ধান্ত সূত্র আমরা তৈরি করব, যেটা এই নিউটনের দ্বিতীয় তৃতীয় সূত্রকে দিয়েই প্রয়োগ করেই করা হয়েছে। সেই সূত্রকে বলা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এটাও একটা গুরুত্বপূর্ণ সংরক্ষণ সূত্র। এই সূত্র দিয়ে এই সূত্রটা কি জিনিস বা সংজ্ঞাটা কি, একে গাণিতিক ভাবে তার এই যে তার প্রমাণ করো, কিংবা সেই সূত্র থেকে কি করে আমরা আবার প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র বা তৃতীয় সূত্র পেতে পারি, সেই রকম ধরনের প্রশ্নগুলো আমরা করব। এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা বিশেষ করে যে সংঘর্ষযুক্ত বা কোনো জায়গায় কোনো একটা বস্তু হঠাৎ ভেঙে গিয়ে সেখান থেকে নতুন নতুন বস্তু সৃষ্টি ও বিস্ফোরণের দরুন যেগুলো হয়ে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র, কিংবা রকেটের গতি, সেই সমস্ত ক্ষেত্রে সে ব্যাখ্যা করার ক্ষেত্রে, যদিও রকেটের গতির মূল কারণ যদি আমরা জানতে চাই, সহজ কথায় আমরা বলবো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা ব্যাখ্যা করে দিচ্ছি, কিন্তু রকেটের গতিবেগ কত অর্জন করবে তার সঠিক গাণিতিক ভাবে ব্যাখ্যাটা কিন্তু আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাবো। তো এইভাবে প্রত্যেকটা সূত্রগুলোকে আমরা জানবো, ভরবেগের সংরক্ষণ সূত্র জানবো। এই রকম আমাদের কিন্তু লেগে যাবে যে 16টা যে ক্লাস কিন্তু আমাদের এখানটায় ভালোভাবে সুন্দর করে ডিসকাশন করতে গেলে এটা লাগবে। তোমরা আশা করি কোন ক্লাসে কোনটা আলোচনা হবে আজকে আমরা এই কারণে আলোচনা করলাম, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু যে সেই ক্লাসের ভিডিওটা তোমরা দেখে নিলে এই চ্যাপ্টারের সঠিক প্রশ্নটা কোথায় তোমাদের সমস্যা রয়েছে সেটা আশা করি সলভ হবে। এবং পরবর্তী সময়গুলোতে আমরা এই যে ক্লাসগুলোর
গাণিতিক প্রশ্ন সমাধান করব আমরা। তার জন্য আমরা পরে পরে ক্লাসগুলো ভিডিও লেকচার নিয়ে আসবো, তোমরা দেখবে। যদি কোনো জায়গায় তোমাদের প্রশ্ন থাকে তোমরা সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবে।